চীনকে টেক্কা দিতে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে রাজি ভারত জাপান। 2+2 বৈঠকে যৌথ সহযোগিতার আশ্বাস। বেইজিংয়ের প্রভাব রুখতে মরিয়া দুই রাষ্ট্র, মত বিশ্লেষকদের। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় সিউল ওয়াশিংটন যৌথ মহড়া। সপ্তাহ জুড়ে উড়বে প্রায় 200 যুদ্ধ বিমান। পিয়ংইয়ংয়ের পাল্টা পদক্ষেপের শঙ্কায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা। এবং যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলায় বিদেশি ক্রেতার ব্যাপক সাড়া। পণ্য ডেলিভারিতে কাস্টমসের দীর্ঘসূত্রিতা দূর হলে অর্ডার আরও বাড়বে বলছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদের জন্য আবেদন করেছেন। রোববার রাতে নির্ধারিত সময়সীমার আগে তার আবেদন জমা দেন বলে তার উপদেষ্টা জানান। জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্সে তিনি এই খবর নিশ্চিত করেছেন। যদিও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইমরান খানের নির্দিষ্ট আবেদন সম্পর্কে কোনো তথ্য বা মন্তব্য করেনি। কর্তৃপক্ষ জানান, অক্টোবরের শুরুর দিকে পর্যন্ত চ্যান্সেলর পদের প্রার্থীদের নাম প্রকাশ করা হবে না। তাছাড়া 28 অক্টোবর চ্যান্সেলর পদের জন্য অনলাইনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কলকাতায় নারী চিকিৎসকের হত্যাকে পাশবিক অত্যাচার হিসেবে অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। দেশটির নারী চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। এদিকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় 11 দিন ধরে উত্তাল ভারত। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। নিজ কর্মস্থলেই নারী চিকিৎসককে পাশবিকভাবে নির্যাতনের পর হত্যার ঘটনায় গোটা ভারতবাসীর সঙ্গে ক্ষুব্ধ দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের মতে ভুক্তভোগীকে পশুর মতো অত্যাচার করা হয়েছে। এই ঘটনা রীতিমতো ভয়ঙ্কর, রোমহর্ষকও। পাশাপাশি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট। বলেন, অপরাধ সংগঠিত হওয়ার জায়গায় সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের। হাসপাতালের ভেতরের দুষ্কৃতিকারীরা কিভাবে ভাঙচুর চালালো? একই সঙ্গে আরজিকর হাসপাতালে সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। ডিভিশন বেঞ্চ বলেন, ঘটনা তদন্তের আগেই এভাবে আত্মহত্যা বলে দাবি করা হয়। ভারতের সুপ্রিম কোর্ট জানান, আরেকটি ধর্ষণের জন্য অপেক্ষা করা যাবে না। নারীদের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। এর জন্য 7 সদস্যের টাস্কফোর্স গঠন করে দেন সর্বোচ্চ আদালত। চিকিৎসকদের শারীরিক মানসিক সুরক্ষা নিশ্চিতে সব উদ্যোগ নেবে এই টাস্কফোর্স। এক সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এখনো সেদিনকে কেন প্রমাণ তথ্য লোপাট করেছিল, কেন তথ্য লোপাট করার চিন্তা ভাবনা করেছিল? স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দিতে এই রাজ্য সরকার ব্যর্থ। আমাদের সন্তানরা নিরাপদে থাকুক, তাদের যেন এইভাবে ক্ষুধার্ত ভেড়িয়ার কাছে সমর্পণ হতে না হয়। কলকাতা হাইকোর্ট থেকে আলোচিত এই মামলাটি এখন থেকে দেখবে সুপ্রিম কোর্ট। মামলার তদন্তকারী সংস্থা সিবিআই স্ট্যাটাস রিপোর্টও এখন থেকে এই শীর্ষ আদালতে দাখিল করবে। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনার পেছনে রাজনীতি রয়েছে বলে দাবি করা হলেও শীর্ষ আদালত তা আমলে নেননি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 22 আগস্ট। উল্লেখ্য, গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের বক্ষব্যাধি বিভাগে রাতে ডিউটি করার সময় এক নারী চিকিৎসক পাশবিক নির্যাতনের পর খুন হন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই নারী সুরক্ষার দাবিতে গোটা ভারত জুড়ে শুরু হয় নাগরিক আন্দোলন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি তদন্ত শুরু করে সিবিআই। শনিবার সুপ্রিম কোর্ট সুমোটোভাবে মামলাটি গ্রহণ করেন। মঙ্গলবার সেই মামলারই প্রাথমিক শুনানি হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। চীনকে টেক্কা দিতে এবার নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে রাজি হয়েছে ভারত ও জাপান। মঙ্গলবার নয়াদিল্লিতে 2+2 বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে স্থিতিশীল করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার কথা জানায় জাপান। এদিকে প্রযুক্তি, গবেষণা, শিল্প সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করে ভারত। 2022 সালের পর প্রথমবারের মতো আলোচনার টেবিলে মুখোমুখি ভারত ও জাপান। স্থানীয় সময় মঙ্গলবার নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে 2+2 বৈঠকে বসে নয়াদিল্লি, টোকিও। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। তারা নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে রাজি হন। আলোচনা হয় জাপান থেকে ভারতে যুদ্ধজাহাজ যোগাযোগ অ্যান্টিনার প্রযুক্তি হস্তান্তর নিয়েও।
এ বিষয়ে জাপান জানায়, টোকিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে স্থিতিশীল করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করবে, যেখানে বেইজিং ক্রমাগত নিজেদের প্রভাব জোরদার করে চলছে। এছাড়া দুই দেশের যৌথ মহড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 2008 সালে ভারত ও জাপানের মধ্যে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে যৌথ ঘোষণা সংশোধন করতে সম্মতি হয়েছি আমরা, কারণ আন্তর্জাতিক পর্যায়ে দেশ দুটির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে আমরা একযোগে কাজ করব। এদিকে চলতি বছর নয়াদিল্লি টোকিও কৌশলগত অংশীদারিত্বের 10 বছর পূর্তি উপলক্ষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রস্তুত ভারতও। Open and rules-based Indo-Pacific is the top priority for both our countries. We discussed the unfolding new avenues for technology, research and industrial cooperation between us as well. বিশেষজ্ঞদের মতে চীনা প্রভাব রুখতে ক্রমেই রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে ভারত ও জাপান। অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কোয়াড সিকিউরিটি গ্রুপিংয়েও। মৌসুমী সাথী, সময় সংবাদ। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা হ্যাকের পেছনে ইরানেরই হাত রয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মঙ্গলবার যৌথ সংবাদ সম্মেলনে এফবিআই জানায়, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে বিভেদ সৃষ্টি করতে এবং জনগণের আস্থা নষ্ট করতে নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করেছে তেহরান। এদিকে নির্বাচনে জয়ী হলে ইলন মাস্ককে নিজের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করার কথা জানিয়েছেন ট্রাম্প। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণা চলছে বেশ জোরালোভাবে। চলতি মাসের 10 তারিখ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা হ্যাকের গুঞ্জন ওঠে। বলা হয় এর পিছনে ইরান দায়ী, যদিও ইরান কর্তৃপক্ষ হ্যাকের বিষয়টি সম্পূর্ণ নাকচ করে দেয়। তবে এবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা হ্যাক করেছিল ইরানি। এফবিআই সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান একটি যৌথ সংবাদ সম্মেলনে জানায়, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে বিভেদ সৃষ্টি করতে এবং জনগণের আস্থা নষ্ট করতেই নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করেছে তেহরান। গোয়েন্দা সংস্থাগুলো জানায়, নির্বাচনী প্রচারণার বিভিন্ন গোপন নথি ও তথ্য পেতে ইরান ফিশিং ইমেইল ও লিঙ্ক পাঠিয়েছিল। শুধু ট্রাম্পই নয়, গত সপ্তাহেই কামালার প্রচারণা হ্যাকের চেষ্টা করা হয়। এদিকে ট্রাম্প জানান, যদি হ্যাক করে কোনো কিছু চুরি হয় তবে তারা সেটাই পাবে যা জনসমক্ষে রয়েছে, এর বাইরে কিছুই পাবে না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো এবং দ্য ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, এরই মধ্যে ট্রাম্পের বেশ কিছু গোপন তথ্য বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানায়, তেহরান এই হ্যাকিং এর মাধ্যমে এটা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে তাদের কতটা আগ্রহ। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণা, এমনকি মাইক্রোসফটকেও লক্ষ্য করেছিল এই ইরানি হ্যাকাররা। এদিকে নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, আগামী 4 সেপ্টেম্বর ফক্স নিউজে মুখোমুখি বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। ট্রাম্প বলেন, কামালার এমন কথায় তিনি বিস্মিত নন। এছাড়া সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি নির্বাচনে জয়ী হলে মার্কিন ধনকুবের ইলন মাস্ককে তার উপদেষ্টা হিসেবে নিযুক্ত করবেন। নাদিম মারজান, সময় সংবাদ। উত্তর কোরিয়ার অস্ত্র ও সাইবার হুমকির বিরুদ্ধে যৌথ সামরিক মহড়া শুরু করল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মহড়া চলাকালীন সপ্তাহ জুড়ে প্রায় 200টি যুদ্ধ বিমান উড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মহড়ার প্রতিবাদে র্যালি করেছেন দক্ষিণ কোরিয়ার শান্তিপ্রিয় সাধারণ জনগণ। উত্তর কোরিয়া পাল্টা ব্যবস্থা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উড়ছে একের পর এক যুদ্ধবিমান। বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়ার অংশ এটি। যৌথ এই সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সোমবার শুরু হওয়া এই মহড়া চলবে 29 আগস্ট পর্যন্ত। মহড়া চলাকালীন সপ্তাহ জুড়ে 200টি যুদ্ধবিমান উড়বে। উত্তর কোরিয়ার সাইবার হুমকির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মহড়া শুরু করল দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষার জন্য 28,500 সেনা মোতায়েন করেছে। দেশ দুইটি জানিয়েছে, প্রতিরক্ষার উদ্দেশ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। আরও বলা হয়, উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকি প্রতিরোধের জন্য সাম্প্রতিক বছরগুলোতে তাদের প্রশিক্ষণ বাড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে দক্ষিণ কোরিয়ার সাধারণ জনগণ। মিছিল নিয়ে তারা সিওলের প্রেসিডেন্সিয়াল অফিসে জড়ো হয়। তাদের দাবি, এই মহড়া কোরীয় উপদ্বীপে পারমাণবিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতিকে আরো ভয়ানক করে তুলবে। এই ঘটনার প্রতিবাদে উত্তর কোরিয়া পাল্টা ব্যবস্থা নিতে পারে বলে উচ্চ সতর্কবার্তায় আছে কোরীয় উপদ্বীপ। পিয়ংইয়ং এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের মহড়া আগ্রাসনের উদ্দেশ্যে উস্কানিমূলক। কাকুলি আক্তার, সময় সংবাদ। তাইওয়ানে দক্ষিণ পূর্ব উপকূলে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে অনুষ্ঠিত হলো সামরিক মহড়া। স্থানীয় সময় মঙ্গলবার দ্বীপপুঞ্জটির জিউপেং ঘাঁটিতে এই মহড়া চালানো হয়। চলছে সামরিক মহড়া। আকাশে একের পর এক নিক্ষেপ করা হচ্ছে ক্ষেপণাস্ত্র। তাইওয়ানের সামরিক শক্তিকে আরও জোরদার করতে করা হচ্ছে এই মহড়া। স্থানীয় সময় মঙ্গলবার দ্বীপপুঞ্জটির পিংটুং অঙ্গরাজ্যের জিউপিং ঘাঁটি থেকে ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রগুলো, যার মধ্যে একটি হলো মার্কিনদের তৈরি পেট্রিয়ট, অন্যটি তাইওয়ানের তৈরি স্কাইবো 3। অন্যদিকে একটি রণতরী থেকেও রিম 66 নামক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে সেগুলো সঠিক জায়গায় আঘাত হেনেছে, যার দ্বারা দুইটি বিষয়ে নিশ্চিত হয়েছে আমরা। প্রথমত, আমাদের সামরিক বাহিনীর প্রশিক্ষণ জোরদার ছিল। দ্বিতীয়ত, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে কাজ করেছে। পরিশেষে বলা যায়, আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পেরেছি। এদিন জিউপেং সামরিক ঘাঁটিতে সিউফেং নামক দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে, যা চীনের লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য ডিজাইন করা। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চীন, যদিও তাইপে নিজেদের স্বাধীন সার্বভৌম দেশ হিসেবেই দাবি করে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এমপক্স মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশে নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা। ভারতে এমপক্স আক্রান্ত কোনো রোগী শনাক্ত না হলেও দেশটিতে স্থল, নৌ, বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির 3টি সরকারি হাসপাতাল এমপক্স রোগীদের কোয়ারেন্টাইন এবং চিকিৎসার জন্য নির্বাচন করা হয়েছে। পাকিস্তানেও বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। করোনা মহামারীর পর বিশ্বে এখন নতুন আতঙ্কের নাম এমপক্স। আফ্রিকার দেশগুলো ছাড়াও পাকিস্তান সহ বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগটি। ভারতের বন্দরগুলোতে এই রোগ প্রতিরোধে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভারতে এমপক্সে আক্রান্ত কোনো রোগী শনাক্ত না হলেও দেশটিতে সংক্রমণ প্রতিরোধে স্থল, নৌ ও বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ভারতের সীমান্তবর্তী দেশ পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যাওয়া আন্তর্জাতিক যাত্রীদের দিকে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এর মধ্যে কিছু পূর্ব সতর্কতা নেওয়া হয়েছে। দিল্লির 3টি সরকারি হাসপাতাল এমপক্স রোগীদের কোয়ারেন্টাইন এবং চিকিৎসার জন্য নির্বাচন করা হয়েছে। এছাড়াও দেশটির অন্যান্য রাজ্যের হাসপাতালগুলোকে এমপক্স প্রতিরোধের জন্য প্রস্তুত থাকা সহ দেশজুড়ে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানেও বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। দেশটিতে এমপক্স শনাক্ত হওয়ার পর পেশোয়ারের একটি হাসপাতাল রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে কঙ্গোতে 500-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এমপক্সে আক্রান্ত হয়ে। দেশটিতে আগামী সপ্তাহে এমপক্সের টিকা পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও জাপান টিকা পাঠিয়ে এমপক্স প্রতিরোধে সাহায্য করবে। শুরুর দিকে আফ্রিকার দেশগুলোতে এমপক্সের প্রকোপ বেশি থাকলেও সম্প্রতি ইউরোপ ও এশিয়াতেও এই রোগ ছড়িয়ে পড়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে বিদেশি ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। পণ্য ডেলিভারিতে কাস্টমসের দীর্ঘসূত্রিতা দূর হলে অর্ডার আরও বাড়বে বলে মনে করছেন তারা। 3 দিনব্যাপী এ মেলা শেষ হবে স্থানীয় সময় বুধবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বের অন্যতম বৃহৎ এই বাণিজ্য মেলার দ্বিতীয় দিন ছিল বেশ উৎসব মুখর। আয়োজক সূত্রে জানা যায়, প্রায় 25,000 দর্শনার্থী অংশ নেন এই সোর্সিং অ্যাট ম্যাজিকে। লাস ভেগাসের দক্ষিণ কনভেনশন সেন্টারে আয়োজিত এই বাণিজ্য মেলা যেন পরিণত হয় ব্যবসা, বিনিয়োগে, ক্রেতা বিক্রেতার এক মহা মিলন মেলায়। প্রথম দিনের তুলনায় বেশি জনসমাগম হওয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নেও তার ছোঁয়া লাগে। ভালো সাড়া পেয়েছেন বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। আমাদের ম্যাক্সিমাম ওয়ার্কওয়্যার আর ইউনিফর্ম নিয়ে কাজ করি আমরা। বিদেশের বিভিন্ন ওয়ার্কওয়্যার কোম্পানিতে আমরা ইউনিফর্ম সাপ্লাই করি
এখন পর্যন্ত মাশাআল্লাহ ভালো রেসপন্স পাইছি। টেক্সটাইল জগতে মেড ইন বাংলাদেশ বিশ্বে পরিচিত একটি ব্র্যান্ড, তাই দেশের হয়ে এই মেলায় অংশ নিতে পারায় নিজেদের গর্বিত মনে করছেন অনেকে। মেড ইন বাংলাদেশে এই রিয়েলি একটা ব্র্যান্ড, সবাই একটা আকর্ষণ যে যেভাবে আসতেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে এসে আমরা যে সাড়া পেয়েছি, আমরা আশা করি যে আগামী দিনেও আমরা যদি এই ধরনের মেলার আয়োজন করতে পারি, আমার মনে হয় আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এদিকে বাংলাদেশি স্টলে এসে সন্তোষ প্রকাশ করেন বিদেশি ক্রেতারা। Great having another variety of not just in China but also having another manufacturer here made in Bangladesh, and so this is also a great event and a great area. দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি ক্রেতার অর্ডার কমেছে বলে মনে করছেন মেলায় অংশ নেয়া ব্যবসায়ীদের অনেকে। তারা বলছেন বাংলাদেশ কাস্টমসের মতো ট্যাক্স সহ দীর্ঘসূত্রিতা না থাকায় চীন, ভিয়েতনাম এমনকি পাকিস্তানেও দ্রুততম সময়ে পণ্য ডেলিভারি করে বাংলাদেশের তুলনায় এগিয়ে যাচ্ছে তারা। সমস্যা সমাধানে বর্তমান সরকারের উদ্যোগ নেয়ার অনুরোধ তাদের। প্রধান উপদেষ্টা যে আছেন অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। আশা করি উনি আমাদের যে দুঃসময় যাচ্ছে এই দুঃসময়টা ওনার মাধ্যমে ওনার সাথে যে সম্পর্ক আছে আমাদের এই দুঃসময়টা কেটে উঠবে। স্যাম্পল আমরা আমাদের দেশে আসা এবং কাস্টমসের হ্যাসেল করে আমাদের হাতে যতদিন লাগে ততদিনে অন্য অন্য দেশ, চায়না, ভিয়েতনাম থেকে ততদিনে অন্য অন্য দেশের স্যাম্পলগুলি বাইরের হাতে চলে যায়। সো এটা ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবশ্যই কাজ করা উচিত। বিগত মেলায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি চামড়াজাত শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিলেও এবার কেবলমাত্র তৈরি পোশাক ও বাইং হাউজের 29টি স্টল দেখা যায়। বিশ্বের অন্যতম বৃহত্তম এই টেক্সটাইল ট্রেড ফেয়ারের দ্বিতীয় দিনে চীন, ভিয়েতনামের প্রাধান্য থাকলেও পিছিয়ে নেই বাংলাদেশ। তবে মেলার শেষ দিন পর্যন্ত আরও ভালো করার আশা বাংলাদেশি ব্যবসায়ীদের। লস্কর আল মামুন, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার বাংলাদেশি ছাত্র জনতা ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত হয়েছে এক অনুষ্ঠান। স্থানীয় সময় মঙ্গলবার কুয়ালালামপুরে জি টাওয়ারে অনুষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই শীর্ষক আলোচনা সভা, শহীদদের স্মরণ ও স্বাধীনতা উদযাপন অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন শিক্ষক, ছাত্র, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। এই সময় সমাজের সততা, ন্যায় বিচার এবং মানব অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন তারা। বলেন এর জন্য নতুন প্রজন্মকে সচেতন এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন জার্মানির সাবেক অধিনায়ক ইলকাই গুন্দোয়ান। নিজের ইনস্টাগ্রামে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন 33 বছর বয়সী এই মিডফিল্ডার। জার্মানির হয়ে 2011 সালে অভিষেকের পর 82 ম্যাচে 19 গোল করেছেন গুন্দোয়ান। জার্মানির জাতীয় দলে খেলেছেন বহু জাতি, ধর্ম ও বর্ণের খেলোয়াড়, তবে অধিনায়কের আর্মব্যান্ড পরা হয়নি কারোই। তবে সব প্রথা ভেঙে তুর্কি বংশোদ্ভূত ইলকাই গুন্দোয়ানকে অধিনায়ক করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। গুন্দোয়ানের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি অনেক জার্মান সমর্থক। কেন একজন তুর্কি বংশোদ্ভূত ফুটবলারকে জার্মানির অধিনায়কত্ব দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেন অনেকে। অবশ্য এমন দুর্দিনে গুন্দোয়ানের পাশেই ছিল তার জাতীয় দলের সতীর্থ, কোচ ও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। গুন্দোয়ানের নেতৃত্বে ঘরের মাটিতে 2024 ইউরোতে অংশ নেয় জার্মানি। তবে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্ন ভাঙে ডায়মন্ড শাফটদের। এরপরে জার্মান জাতীয় দল থেকে সরে দাঁড়ান টনি ক্রুস ও থমাস মুলার। সতীর্থদের পথেই হাঁটলেন গুন্দোয়ান। নিজের ইনস্টাগ্রামে এক বার্তায় অবসরের বিষয়টি নিশ্চিত করেন 33 বছর বয়সী এই মিডফিল্ডার। অবসর বার্তায় 2024 ইউরোতে জার্মানিকে নেতৃত্ব দেওয়া নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলে জানান গুন্দোয়ান। আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত হচ্ছে ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেয়া। অনেক বছর পর অবশেষে আমরা দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি। আমি জার্মানির হয়ে 82টি ম্যাচ খেলেছি অভিষেকের সময়, যা কখনো কল্পনাও করিনি। 2026 বিশ্বকাপের জন্য জার্মানিকে এখন থেকেই প্রস্তুত হতে বললেন গুন্দোয়ান। এখন থেকেই দল গড়ার পরামর্শ তার। আমি আশা করি জার্মান জাতীয় দল সামনের দিকে এগিয়ে যাবে। 2026 বিশ্বকাপের অন্যতম দাবিদার জার্মানি। আমাদের চমৎকার একজন কোচ আছেন এবং অনেক
তরুণ খেলোয়াড় আছে যাদের টিম স্পিরিট দুর্দান্ত। এখন থেকেই দল গোছানো উচিত। জার্মানির হয়ে 2011 সালে অভিষেক হয় গুন্দোয়ানের। চোটের কারণে অংশ নিতে পারেননি 2014 ফিফা বিশ্বকাপে। আর 2018 ও 22 বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে জার্মানি। দেশটির হয়ে 82 ম্যাচে 19 গোল করেছেন এই মিডফিল্ডার। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চীনকে টেক্কা দিতে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে রাজি ভারত জাপান। 2+2 বৈঠকে যৌথ সহযোগিতার আশ্বাস। বেইজিংয়ের প্রভাব রুখতে মরিয়া দুই রাষ্ট্র, মত বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।